হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে শোনাবো এক গৃহবধূ থেকে রিসার্চ স্কলার হয়ে ওঠার গল্প। আজকে আমাদের সঙ্গে আছে শ্রাবণী হালদার, বাংলা ডিপার্টমেন্ট থেকে এবছর নেট পাস করেছেন। যারা বারবার বলেন যে বিয়ে হয়ে যাওয়ার পর আর পড়াশুনো হয় না, পড়াশুনো করা যায় না, আজকের এই সেশনটা তাদের জন্য দৃষ্টান্ত হতে পারে, তাদের জন্য ইন্সপিরেশন হতে পারে যে ইচ্ছা শক্তি যদি কারোর মধ্যে থাকে আর একটু সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনিও সফল হয়ে উঠতে পারেন। তো প্রথমেই আমি স্বাগত জানাবো শ্রাবণীকে বিএসএসসিআর এই প্ল্যাটফর্মে। আমি শ্রাবণীকে বলবো, কেমন লাগছে নেট পাওয়ার পর শ্রাবণী? খুবই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। কেননা একটা তো থাকেই না, অনেক কষ্ট করে যখন প্রিপারেশন নেওয়া হয় তারপর সাকসেসটা এলে খুবই ভালো লাগে। একেবারেই তাই। আচ্ছা, শ্রাবণী 2022 সালেই বোধহয় এমএ পাস করেছে হ্যাঁ, যাদবপুর থেকে। বর্তমানে বিএড করছো, তার মধ্যে থেকেও নেটের প্রস্তুতি নেওয়া, এবং এখনো অবধি বিএসএসসিআই কোর্স কমপ্লিট হয়নি। মার্চ থেকে তার পড়া শুরু হয়েছে, আগামী মার্চ অবধি কোর্স আছে। তো তার আগেই তার নেট পাওয়া, এবং আশা করছি আগামী জুনে জিআরএফটাও ক্র্যাক করবে শ্রাবণী। তো তোমার প্রস্তুতি কিভাবে বিএসএসসিআই এর হাত ধরে শুরু হলো, এবং তোমার এই সাফল্যে বিএসএসসিআই এর অবদান কতটা, শ্রাবণী? স্যার মানে যখন আমাদের ধরুন বাংলার ক্ষেত্রে তো টেক্সট ছাড়া কিছুই হয় না, তো টেক্সটটা আমাদেরকে নিজেদেরই পড়তে হয়। কিন্তু যখন আমরা রিভিশন করি তখন স্টাডি ম্যাটটা আমাদের খুব হেল্প করে। কেননা মানে রিভিশন করার সময় যদি আমরা একটা উপন্যাস, আর আমার একটা ভুল হয়েছে সব থেকে বড়, যে আমি উপন্যাসগুলোকে বহুবার পড়ে ফেলেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে উপন্যাস থেকে হাতে গুনে কটা প্রশ্ন এসছে। বেশিরভাগ প্রশ্নই এসছে ছন্দ অলংকারের পোর্শন থেকে, আর আমি ছন্দ অলংকারটা খুব বেশি দেখিনি। আমি ম্যামকে ফোনও করেছিলাম যে ম্যাম এরকম আমার ছন্দ অলংকারটা ভালোভাবে পড়া হয়নি, তো কিন্তু উপন্যাসগুলো খুব ভালো পড়া হয়েছে। তো যাই হোক, দিয়ে সেই জন্য কিন্তু স্টাডি ম্যাট গুলো আমাদেরকে রিভিশন করতে ভীষণ সাহায্য করে। আর আমি প্রচুর মক টেস্ট, আমি খুব ভালো মানে আমি যেহেতু মানে একটা পড়াশোনার মধ্যে আছি, ওই জন্য আমি খুব একটা টাইম পেতাম না, মানে একদম টাইম টু টাইম জয়েন করার। কিন্তু ইয়েগুলো যেগুলো মানে কোশ্চেন ব্যাংক যেটা থাকে সেটা আমি প্রচুর সলভ করতাম। মানে আমি যখন সলভ করতে বসতাম, একটা ইউনিট আমি একটা টেক্সট পড়ার পরেই আমি কোশ্চেন ব্যাংকে চলে যেতাম, দিয়ে সেই কোশ্চেন ব্যাংকটা আমি 5 বার 6 বার করে সলভ করতাম। তো কোশ্চেন ব্যাংক আমি প্রচুর সলভ করতাম, মক টেস্ট গুলো একটু কম সলভ করা হতো। আর পেপার ওয়ানের ক্ষেত্রেও একটু গাফিলতি হয়েছে মক টেস্টের ক্ষেত্রে। কিন্তু এমনি বিএসসিসি এর এই কোশ্চেন ব্যাংক সলভ করা আর স্টাডি ম্যাটটা ভীষণভাবেই হেল্প করেছে। আর পেপার ওয়ানের যেটা, সেটার আমার কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হয়েছে। মানে ইভিএস আমাদের যে ম্যাম পড়ান, তারপরে ম্যাথ যেই স্যার করান বিদ্যানন্দ স্যার, তারপরে রিজনিং এর যেই স্যার আছেন, ওগুলো খুবই ভালোভাবে ক্লিয়ার হয়েছে। একদম, মানে মোট কথা পেপার ওয়ান পেপার টু একটা ওয়েল ব্যালেন্স করতে পেরেছেন, যার জন্য সাফল্যটা বোধহয় আরো অনেক সহজ হয়েছে। হ্যাঁ, যদি আগে আগে আমার পেপার ওয়ানটা খুব বেশি কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। একদম, তো বিএসএসসিআই সেটা কনসেপ্টটা ক্লিয়ার করতে সমর্থ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা শ্রাবণী, সংসারের তো একটা চাপ থাকে, একটা ব্যাপারই থাকে যে শ্বশুর বাড়ি না জমের বাড়ি, এরকম অনেকের মুখেই শোনা যায়। ঠিক আছে, যে আহ আর পড়াশুনো করা যায় না, সংসার সামলে, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, ঘরের কাজ, তো এই সমস্ত কিছু সামলে আহ কিভাবে সময় বার করতে, কখন পড়তে, আর কিভাবে নিজের জন্য পড়াশোনার সময় বার করতে, শ্রাবণী? সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার যখন বিয়ে হয়েছে তখন আমার 19 বছরও হয়নি। মানে আচ্ছা, 18 বছর 2-3 মাস বয়সেই আমার বিয়ে হয়েছে। তারপরে আমার কলেজে ভর্তি হওয়া। তো বাড়ি থেকে একটা তো সাপোর্ট দরকারই হয়। মানে আমার শ্বশুর বাড়ি ভীষণ ভাবেই সাপোর্ট করেছে আমাকে। কিন্তু তারপরেও আর আমার সত্যি আর আমার শরীরও মানে ভীষণ ভাবেই শরীর সবসময় খারাপ থাকে। মানে আমি অল টাইমই আমাকে ভুগতে হয়, আমার অপারেশন হয়, এই হয় ওই হয়, মানে ওরকম ভুগতেই হয়। তো সেইগুলো চলেছে, কিন্তু মানে শ্বশুর বাড়ি যেহেতু সাপোর্ট করেছে, ওরা পড়াশোনার ক্ষেত্রে খুবই সাপোর্ট করেছে, আর আমিও পড়েছি, ওই জন্য হয়ে গেছে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে যাদের পুত্রবধূ যাদের ঘরে আছে, যদি তারা সত্যি পড়াশোনা করতে চায়, তো সবাই যেন এভাবেই শ্রাবণীর শ্বশুর বাড়ি তাকে যেরকম ভাবে হেল্প করেছে সেভাবেই যেন হেল্প করে, এবং তারাও যাতে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে, এবং নিজের জীবনে একটা নতুন আলো দেখতে পায়, সেটা যেন সকলে করে, আমি এটুকুই জানাবো। আচ্ছা শ্রাবণীর রুটিন কেমন ছিল, কিভাবে পড়াশোনা করেছো, সারাদিনে কতক্ষণ পড়তে?
স্যার আমি সকালবেলা মানে ভোরবেলা 4টে 4:30টার সময় উঠতাম। উঠে তারপরে আমার মানে উঠে যেই কাজগুলো থাকে, যেগুলো সকালে থাকে, সেগুলো করার পর দিয়ে পড়তে বসতাম। দিয়ে 8টা অব্দি আমি পড়তাম। তারপরে আমাকে মানে আমাদের যেহেতু টিচিং, এখন আমাদের ফাইনাল টিচিং চলছে, কিন্তু যেহেতু আমাদের গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে আমাদের আগেও টিচিং ছিল। তো সেহেতু আমার স্কুল যেতে হতো আমাকে। তো আমি ওই 8টা অব্দি পড়তাম, তারপরে রান্না বান্না করতাম, করে তারপর স্কুল যেতাম। আর আমি শ্বশুর বাড়িতে থাকি না, মানে আমি মেসে থাকি। তো মেসে নিজের জন্য রান্না করতাম, তারপরে সেখান থেকে স্কুল যেতাম। তারপর স্কুল থেকে আস্তে আস্তে 5টা 5:30 বেজে যেত। তারপরে এসে একটু রেস্ট নিয়ে তারপর রাত্রেবেলা পড়তাম। আর যেদিনকে স্কুল থাকতো না বা কিছু, সেদিনকে দিনের বেলাটাতেও পড়তাম, মানে দিনে 5-6 ঘন্টা 7 ঘন্টা পড়তাম। বাহ, মানে রুটিনটা একটা কন্টিনিউয়াস ওয়েতে সর্বদা মেনটেন করার চেষ্টা হয়েছে, যে হ্যাঁ, এই যতটা 6 মাস পারি। ধরে হ্যাঁ, এই 6 মাস ধরে আমি প্রচুর পরিমাণেই চেষ্টা করেছি, মানে আমি পুরো টার্গেটই নিয়েছিলাম। একদম। আচ্ছা, যারা বারবার টার্গেট নিচ্ছে কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে, কোনোভাবেই নেটটা লাগাতে পারছে না, সময় বের করে উঠতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, কি জানাবে তুমি? স্যার, আমরা অনেকগুলো না ভুল করি, মানে আমিও যেটা ভুল করতাম, যখন আমি মাস্টার্সে পড়ছিলাম তখন আমি নেটের প্রিপারেশন শুরু করেছিলাম। এবার আমি মানে একটা উপন্যাস যদি আমি 20 পাতা পড়ছি, পড়ে পড়ে আমি আবার ওটাকে বন্ধ করে আবার অন্য কোথাও চলে যেতাম, দিয়ে আবার ওটাকে বন্ধ করে আবার অন্য কোথাও চলে যেতাম। তারপরে এর আগেও যখন মানে প্রাইমারিটা হলো, প্রাইমারি যে নোটিফিকেশন বেরোলো, তখন আমি নেটের পড়াটা সব বন্ধ করে প্রাইমারিতে চলে গেলাম। আমার প্রাইমারিটা হয়ে গেছিল, কিন্তু বিএড এর জন্য প্রাইমারি ক্যান্সেল হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওটা হয়ে গেছে। এবার আমরা কি করি না, যখন আমাদের একটা টার্গেট নিতে হবে, যে মানে আমরা যদি, আমার মনে হয় 6 মাসেও নেট কোয়ালিফাই করা যায়, যদি একদম পারফেক্টলি টার্গেটটা নেওয়া হয়, যে আমাকে মানে এই টাইমের মধ্যেই আমাকে নেটটা কোয়ালিফাই করতে হবে। তো এতদিনে আমিও সেটা করিনি। এবার এইবারে যখন আমি মানে একদম পুরোপুরি টার্গেট নিলাম যে এবারে আমাকে নেটটা কোয়ালিফাই করতেই হবে, তো তখন আমি পুরো ওই ওই মোটিভটা রেখেই পড়তাম, যে আমাকে যাই হয়ে যাক না কেন এবার নেটটা পেতেই হবে। তো আচ্ছা, এই এই যে টার্গেটটা আপনার মোটিভ, এই যে কেন ব্যর্থ হচ্ছেন বারবার ধরতে পারা, এটা কি করে ধরতে পারলেন? এই সেলফ রিয়েলাইজেশনটা কি করে আসলো? তো আমি আগে পেপার ওয়ানটা পড়তাম, মানে খুব গাফিলতি দিতাম পেপার ওয়ানের ক্ষেত্রে। মানে পেপার ওয়ানটা একদিন পড়তাম, আর পেপার ওয়ানে যেহেতু ইংলিশে থাকে, আমাদের বাংলার ক্ষেত্রে একটু সমস্যা হয় যে আমরা পড়তে পছন্দই করি না। আমরা পড়তে যাই, আবার ওটাকে ছেড়ে আবার নিজেদের সাবজেক্টে চলে আসি। তো এবারে যে আমি পেপার ওয়ানটাকে ওইভাবে মানে কনসেপ্ট গুলো আমার ক্লিয়ার হয়েছে, আমার পেপার ওয়ান আরো বাড়াতে হবে, কিন্তু পেপার ওয়ানের কনসেপ্ট গুলো আপনাদের দ্বারা ক্লিয়ার হয়েছে। তো ওই কনসেপ্ট গুলোকে বেস করেই আমি পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করতাম। যে আর আমি যে মানে যেমন ম্যাম যে ক্লাস, যেমন ইভিএস এর ক্ষেত্রে ম্যাম যখন ক্লাস করাতেন তখন আমাদেরকে বলে দিতেন যে এই পোর্শন গুলো এইভাবে করতে হবে, তো আমি ওইগুলোকে লিখে তারপর চিটিয়ে দিতাম, মানে প্রোটোকল গুলো বা সালগুলো ওগুলো সব দেয়ালে চিটিয়ে দিতাম। তারপরে হায়ার এডুকেশনের যে পোর্শনটা, ওগুলোকে আমি একটা হোয়াইট বোর্ডে পুরো লিখে রেখে দিয়েছি। তো ওইগুলো সব সময় দেখতাম। এইভাবে হয়েছে। আর পেপার 2 এর ক্ষেত্রে আমার সব থেকে যেটা বড় ভুল হয়েছে সেটা হচ্ছে যে আমি যে ইউনিট গুলো থেকে প্রশ্ন আসে ওগুলোকে কম পড়ে, যেগুলো থেকে প্রশ্ন আসে মানে কম আসে সেগুলোকে বেশি পড়েছি। যেহেতু আমি উপন্যাস মানে আমি লিটারেচার পড়তে খুব ভালোবাসি, ওই জন্য আমি উপন্যাস এইগুলোকে এত বেশি পড়েছি যে ওই ওই ইউনিট গুলোকে একটু গাফিলতি হয়ে গেছে। যাই হোক, আশা করি এই গাফিলতি গুলো মেটালে জেআরএফ আসবে। এবার সে তো মাত্র 7টা প্রশ্নের জন্য হয়নি, এত গাফিলতির পরেও। ঠিক আছে, তো কোথাও গিয়ে বিএসএসসিআর এই যে কনসেপচুয়াল পড়াশোনা, সেই পড়াশোনার জন্যই আজকে এই সাকসেসটা এসছে শ্রাবণের কথা শুনে যেটা বোঝা যাচ্ছে। তো এবং পেপার ওয়ানের ভয়টাকে কাটিয়ে ওঠা, সেটা একটা হ্যাঁ, বড় পেপার 1 ভয়টা কেটে। সাফল্যের খবর। ঠিক আছে, তো সব মিলিয়ে অনেক অনেক শুভকামনা রইলো। আর আশা করি এবার তো বুঝে গেছো যে কোন ইউনিটগুলো একদম নিশ্চিতভাবে পড়ে যেতে হবে। আগামী 6 মাস সেগুলোকে ঠিক করে ফোকাস করে এগিয়ে চলো। বিএসএসসিআই তোমার সাথে আছে, বিএসএসসিআই তোমার সাথে থাকবে, এবং একটু চেষ্টা করলেই এবার কিন্তু জেআরএফ নিশ্চিত। তো জেআরএফ কে লক্ষ্য রেখে এগিয়ে চলো। অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থেকো। থ্যাংক ইউ শ্রাবণী। থ্যাংক ইউ স্যার।